আমরা এর আগের দুটো ক্লাসে আলোচনা করেছি স্থিতিস্থাপকতার বিভিন্ন গুণাঙ্ক সম্পর্কে। মডুলাসগুলো আলোচনা করেছি, যেমন হলো ইয়ং গুণাঙ্ক, এটাকে আমরা ওয়াই দিয়ে লিখেছিলাম। আয়তন, বিকৃতি গুণাঙ্ক, এটাকে কে দিয়ে লিখেছিলাম। দৃঢ়তা গুণাঙ্ক, এটাকে এন বা ইটা দিয়ে লিখেছিলাম। এছাড়াও আর একটা ধ্রুবকের কথা বলেছিলাম, যেটাকে আমরা গুণাঙ্ক ধরতেও পারি আবার নাও, অনেক বইতে ধরা আছে, অনেক বইতে ধরা নেই। সেটা হলো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত, যেটাকে আমরা ধরি সিগমা। গত ক্লাসে আমি দুটো রিলেশন বলেছিলাম, সেই দুটো রিলেশন থেকে সিগমার মান বের করেছিলাম, যেখানে সিগমার মান -1-এর থেকে বড়, +12-এর থেকে ছোট হয়, প্রমাণ করেছিলাম, কিন্তু বাস্তবে হয় না। সেটা আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম। আজকে এই চারটে রাশি দিয়ে, এই চারটে ধ্রুবক দিয়ে আমি চারটে সম্পর্ক লিখব। এই প্রমাণগুলো আমাদের সিলেবাসে নেই, বিএসসিতে আছে, বিএসসি যারা অনার্স পড়বে তাদের আছে, ফিজিক্স অনার্স পড়বে তাদের আছে। প্রথম সম্পর্কটা হলো y = 2n 1 + সিগমা। এটা হলো y, n এবং সিগমার মধ্যে রিলেশন, অর্থাৎ ইয়ং গুণাঙ্ক, পয়সন অনুপাত, দৃঢ়তা গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। দ্বিতীয় সম্পর্ক হলো y = 3k 1 - 2 সিগমা। তৃতীয় সম্পর্ক হলো থার্ড রিলেশনটা হলো সিগমা = 3k - 2n / 6k + 2n। ফোর্থ রিলেশনটা হলো 9/y = 1/k + 3/n। y = 2n 1 + সিগমা, y = 3k 1 - 2 সিগমা, সিগমা = 3k - 2n / 6k + 2n। 9/y = 1/k + 3/n। এই হলো রিলেশন। এগুলো আমাদের কি কাজে লাগবে? যখন এই ডাটাগুলো বলে দেবে, কের মান আর সিগমার মান বলে দিলে ওয়াই মান বের করতে হবে, অথবা গতদিন যেটা প্রমাণ করেছিলাম যে সিগমা দেওয়া, সিগমার মানটা যে -1 থেকে +1/2-এর মধ্যে হয়, সেটা প্রমাণ করতে। এটা গেল গতদিনের। আজকে আমরা এরপরেই দেখব যে কোন একটি তার, সরু তারকে তার নিচে তাকে ঝুলিয়ে ভার ঝুলিয়ে দেওয়া হলো, কোথা থেকে ঝুলিয়ে ভার ঝুলিয়ে দেওয়া হলো, তাহলে তার মধ্যে যে পরিমাণ স্থিতিশক্তি থাকবে, সঞ্চিত হবে স্থিতিশক্তি, তার রাশিমালা নির্ণয় করতে হবে। সেটা করে নিই। তাহলে কি হলো? তারের প্রসারণ ঘটানোর ফলে কৃতকার্য। তারের প্রসারণ ঘটানোর ফলে কৃতকার্য কি হবে? এখানে কোনো একটি তার যখন রয়েছে, কোনো বস্তু, যখন কোনো একটা বস্তু রয়েছে সাম্য অবস্থায়, সেটার অর্থ হলো বস্তুটার স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি সবচেয়ে কম অবস্থায় রয়েছে। আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যখন মলিকুলগুলো, কোনো পদার্থের মধ্যে অণু বা কণাগুলো তার সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, তখন সেই পদার্থটার ফরমেশন হয়। তো তারের মধ্যে প্রসারণ ঘটানো হলো। তো তার যখন প্রথমে নর্মাল অবস্থায় এরকম ছিল, ধর একটা তার এখান থেকে ঝুলিয়ে দেওয়া হলো, এই তারের এখান থেকে এই দৈর্ঘ্যটা হলো এল, ক্যাপিটাল এল, এটা তো প্রাথমিক দৈর্ঘ্য। তার মানে এই তারের মধ্যে সঞ্চিত শক্তি সর্বনিম্ন,
তারটার উপরে যখন ফোর্স অ্যাপ্লাই করা হবে, সেটা টেনসাইল ফোর্স হোক বা কম্প্রেসিভ ফোর্স হোক, সংকুচিত বল অথবা অনুদ্রবী বল যাই হোক না কেন, টানজনিত বল যাই হোক না কেন, সংকুচিত বল বা টানজনিত বল যেটাই হোক না কেন, এর ফলে এর যখন আকারের পরিবর্তন ঘটবে তখন এর মধ্যে কিছু শক্তি সঞ্চিত হবে। কোন শক্তিটা? এর জন্য যে বাইরে যে বলটা প্রয়োগ করলাম, লম্বা করার জন্য যে বলটা দিলাম, সেই বল এবং তার যে সদরহরণ হলো সেটার জন্য কৃতকার্য। তাহলে এখন ধরে নিলাম যে এর ভাঁজ ঝুলিয়ে দেওয়ার ফলে এই তারটা এখান থেকে এতটা বেড়ে গেছে, এটা স্মল এল, এটা হলো ক্যাপিটাল এল, এটা প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে একে টান দেওয়ার ফলে কিছু শক্তি ওর মধ্যে থাকলেও সেই শক্তি, কিছু শক্তি আমাদের খরচ হলো, সেই শক্তিটা কী হলো, এর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকলো। ওর উপর টান প্রয়োগ করার ফলে যে পরিমাণ শক্তি আমাদের ব্যয়িত হলো, সেই শক্তিটা এর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হলো। যেমন একটা রবারকে যদি তুমি টানো, ওর মধ্যে শক্তি আছে কি বুঝতে পারবে না, যে ছেড়ে দেবে ওনার গায়ে লাগবে তখন বুঝতে পারবে যে ওর মধ্যে শক্তি ছিল। তো এই শক্তিটা কত? যখন এর উপর আমি ফোর্স ঝুলিয়ে দিলাম, ধরো এমজি ভার দিলাম, এমজি ইকুয়াল টু এমজি, একটা ভার ঝুলিয়ে দিলাম, ফোর্স দিলাম, তাহলে কী হলো, যখন প্রথম ফোর্স দেওয়া শুরু করেছিলাম, ইনিশিয়াল যখন দৈর্ঘ্যের কোনো রকম বৃদ্ধি হয়নি, অর্থাৎ স্মল এলটা হয়নি, তখন কি হয়েছিল, তখন ফোর্স 0 ছিল। ফোর্স বাড়তে 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 এখন দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে এল, ফোর্স হয়েছে এফ। তাহলে এক্ষেত্রে ওর উপরে প্রযুক্ত বলটা কি ধরবো? গড় বল ধরবো। গড় বল কত হবে? 0 ছিল প্রাথমিক অবস্থায়, অন্তিমে এফ ডিভাইডেড বাই 2। তাহলে ওই তারের উপরে প্রযুক্ত গড় বল কত হলো? এফ বাই 2। ওই তারের উপরে প্রযুক্ত গড় বল হলো এফ বাই 2। সরণ হয়েছে কতটা? এল। তাহলে কৃতকার্য কত হলো? বল, গড় বল ইন্টু সরণ। তাহলে এর উপরে কতটা কৃতকার্য করা হয়েছে? কৃতকার্য সমান গড় বল ইন্টু সরণ। এটা হলো তার কৃতকার্য। গড় বল কত? এফ বাই 2। সরণ কতটা হয়েছে? বৃদ্ধি পেয়েছে কতটা? এল ইন্টু এল। এই যে বলটা, এই যে কৃতকার্যটা করলাম বল দেওয়ার ফলে, সেই কৃতকার্য এর মধ্যে কী হিসেবে সঞ্চিত থাকলো? স্থিতিশক্তি হিসেবে। যে এটা সরিয়ে নেব, সঙ্গে সঙ্গে কৃতকার্যটা আমরা পেয়ে যাব। তাহলে সঞ্চিত হলো, এর প্রসারণ ঘটলো। ইয়ং গুণাঙ্ক কাজে লাগবে যেহেতু দৈর্ঘ্য রয়েছে। তাহলে স্থিতিস্থাপকতার সংজ্ঞা থেকে আমরা কি জানি? স্থিতিস্থাপকতা থেকে কী পাচ্ছি? স্থিতিস্থাপকতা থেকে পাই, স্থিতিস্থাপকতা থেকে পাই। স্থিতিস্থাপকতা থেকে কী পাচ্ছি? যে আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ বাই এ। এফ বাই এ এটা কি স্যার? এই যে তারটা নিয়েছিলাম, তারের দৈর্ঘ্যটা নিয়েছিলাম এল, আর এই তারটাকে যদি আমি জুম করি, তাহলে যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল এই অংশটা, সেটাকে আমি ধরেছি এ, এই দৈর্ঘ্যটা এল। ওই তারটাকে জুম করলাম, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, দৈর্ঘ্যটা এল। তাহলে পীড়ন কত হলো? এফ বাই এ। আমি প্রথম ক্লাসে বলেছিলাম বাইরে থেকে যতটা বল দিই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল ততটাই হয়। তাহলে এফ লেখার, এফ ইলাস্টিক, এফ ই যেটা লিখতে বলছিলাম অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল, সেটা তাহলে এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা হলো ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা থেকে আমরা পাই। তাহলে এখান থেকে আমি দেখব এফ ইকুয়াল টু কত হবে? তাহলে এফ ইকুয়াল টু ওয়াই ইন্টু এ ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এই হলো এফের রাশিমালা। এবার আমি চলে যাব কৃতকার্য। কারণ কৃতকার্য ঈশ্বরশক্তি সঞ্চিত থাকে। তাহলে তারের মধ্যে সঞ্চিত শক্তি কত হবে? তারের মধ্যে সঞ্চিত শক্তি কত হবে? এই কৃতকার্যটা হবে। কৃতকার্য কত? হাফ ইন্টু এফ কত? ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা হলো এফ এর মান। এবার এখানে একটা এল আছে আর একটা এল দিয়ে গুণ করলাম, তাহলে কি হলো? হাফ ইন্টু ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এই হলো ওই তারটার মধ্যে মোট সঞ্চিত শক্তি। আমাদের কোশ্চেন দেয় যখন পরীক্ষায়, তখন বলে দেয় যে, তখন এটা আমাদের নির্ণয় করতে দেয় যে ওয়াই এগুলো মান বলে দেবে তারের মধ্যে সঞ্চিত শক্তি। তাহলে তারের দৈর্ঘ্যটা এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ,
তাহলে তারটার আয়তন কত? আমরা জানি চোঙের আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে এল ইন্টু এ, এটা হলো আয়তন। তাহলে একক আয়তনের সঞ্চিত শক্তি কত হবে? অতএব একক আয়তনে তারে সঞ্চিত শক্তি কত হবে? একে আয়তন দিয়ে ভাগ করে দিল, তাহলে হাফ ইন্টু ওয়াই ইন্টু এ এল স্কোয়ার ডিভাইডেড বাই এল ইন্টু এ ইন্টু এল। এ ইন্টু এল কেন স্যার? তার কারণ হলো এই যে তোমার আয়তন একক আয়তনে বলেছে, এটা মোট আয়তন, এটা তাহলে একক আয়তনে আয়তন দিয়ে ভাগ করে দিলাম, এ কেটে গেল, তাহলে হলো ওয়াই স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার। হাফ একটা সামনে থাকবে, তো হাফ, এই হলো। তাহলে এবার আমি উপরের দিকে লিখি। এবার যদি আমি এটাতে এইটা এখানে লিখি তাহলে কি দেখব? এটা এখানে লিখলে কি দেখব? তাহলে একক আয়তনের সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি সমান হাফ ইন্টু ওয়াই স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল স্কোয়ার। একটু ভেঙে লিখলাম, ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, হাফ থাকলো, ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এল স্কোয়ারটাকে দুটো পার্ট করে দিলাম, কেন? উদ্দেশ্য তো আছেই। দেখো এইখানে যদি আমি লিখি ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে যদি আমি লিখি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, যদি লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইকুয়াল টু এফ বাই এ। এই এফ বাই এ মানে পীড়ন না? তাহলে এটা ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? পীড়ন। এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে ইন্টু পীড়ন, আর স্মল এল বাই ক্যাপিটাল ইকুয়াল টু বিকৃতি। স্মল এল বাই ক্যাপিটাল এল ইকুয়াল টু বিকৃতি। তাহলে আমার একক আয়তনের সঞ্চিত শক্তি কি হলো? তারের মধ্যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে কি দেখলাম আমরা? প্রথমে তারটার দৈর্ঘ্য ছিল এল, প্রস্থের ক্ষেত্রফল এ, তাকে ভার ঝুলিয়ে দেওয়া হলো, এফ বল প্রয়োগ করা হলো, তারের দৈর্ঘ্য বৃদ্ধি হলো স্মল এল। তাহলে মোট যে পরিমাণ কার্য করলাম সেটা ওর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকলো। স্থিতিশক্তি কত হলো? তাহলে কৃতকার্য কত হলো? প্রযুক্ত বল ইন্টু সরল, গড় বল নিতে হবে, তাহলে হাফ ইন্টু এফ ইন্টু এল হলো। এফ এর মান ইয়ং গুণাঙ্ক থেকে এখান থেকে বের করলাম, বার করার পরে যেটা হলো সেটাতে এবার ক্যালকুলেশন করলাম। এই যে এফ বাই এর মানটা এখানে বসালাম, এফ এর মানটা বসালাম, এখানে এফ এর মানটা বসালাম, কত হচ্ছে? ওয়াই এ এল ডিভাইডেড বাই এল। এখান থেকেও বার করে নিতে পারো, সেটা আমি মুছে দিয়েছি। এখানে হাফ করলাম, এফ এর মান বেরোলো, এটা কৃতকার্য হলো। এটা হলো টোটাল তারের মধ্যে সঞ্চিত কৃতকার্য বা টোটাল তারের মধ্যে সঞ্চিত শক্তি, অর্থাৎ মোট কৃতকার্য। সেই শক্তিকে একক আয়তনে বের করতে গেলে এ ইন্টু এল দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এটা হলো, তাহলে কত হলো? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি হলো। এই হলো আমাদের তারের মধ্যে সঞ্চিত শক্তির রাশিমালা হলো। এবার আমরা পীড়ন বিকৃতির যে গ্রাফ সেটা দেখব। পীড়ন এবং বিকৃতির, অর্থাৎ পীড়নের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিকৃতির কিরূপ পরিবর্তন হয় সেটা দেখব। স্ট্রেন আর স্ট্রেস, এটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়। আমরা ইস্পাতের ক্ষেত্রেই দেখি, এক একটা পদার্থের ক্ষেত্রে এক রকম হয়। এই গ্রাফটা, অঙ্কনটা, তাহলে এদিকে হলো বিকৃতি, এই দিকে দিলাম পীড়ন, পীড়ন বিকৃতি, পীড়ন এদিকে বাড়বে, বিকৃতি এদিকে বাড়বে। এই হলো মূলবিন্দু, অরিজিন ও। প্রথমে আমরা দেখব যে স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা দেখব কিছু একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত, ধরলে এই বিন্দু পর্যন্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক।
পীড়ন বিকৃতি সমানুপাতিক, সেই জন্য মূল বিন্দু স্ট্রেট লাইন হয়েছে, পীড়ন 0 বিকৃতি 0 এই পর্যন্ত। তা এর কাছাকাছি আর একটা পয়েন্ট দেখব যেটা একটু কার্ভ হবে, বি পয়েন্ট। এ পয়েন্ট পর্যন্ত দেখো পীড়ন বিকৃতির সঙ্গে সমানুপাতিক হলো। এ থেকে বিতে যখন গেলাম তখন দেখলাম যে একটু কার্ভ হলো, একটা পীড়ন বিকৃতির সঙ্গে সরাসরি সমানুপাতিক হলো না, পরিবর্তন হচ্ছে, একটু কার্ভ নিল। তার মানে ও থেকে এ পর্যন্ত যে পর্যন্ত দেখানো হলো ও এ, এই যে লেখাটা দেখানো, অর্থাৎ পীড়নের এ বিন্দু পর্যন্ত, এদিকে তো পীড়ন এদিকে বিকৃতি, এটা ছেড়ে দিলাম, এখান এই পর্যন্ত পীড়ন দিলাম, বিকৃতি হলে এই পর্যন্ত আগের অবস্থায় ফিরে আসবে যদি পীড়নটাকে উপযুক্ত বলটাকে সরিয়ে নিই। এমনভাবে এ বিন্দু পর্যন্ত নিয়ে এলাম, সরিয়ে নিলে পূর্ব অবস্থায় ফিরে আসবে। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পীড়ন বিকৃতির সমানুপাতিক। এই ও এ বিন্দু পর্যন্ত, ও থেকে এই পর্যন্ত হুকের সূত্র প্রযোজ্য, হুকের সূত্র প্রযোজ্য, অর্থাৎ এই পর্যন্ত ইয়ং গুণাঙ্ক হবে এই রাশিটা, পীড়ন বা বিকৃত করলে ইয়ং গুণাঙ্ক y হবে। বি হলো ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপক সীমা, অর্থাৎ পীড়ন সরিয়ে নিলে বিকৃতি, পীড়ন যেই আমি বল সরিয়ে নেবো আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে। কিন্তু এই যে ধ্রুবক হচ্ছিল, এই যে সমানুপাতিক হচ্ছিল, এটা কিন্তু সমানুপাতিক হবে না তখন। এই মানটা দেখো ভ্যারি করে যাচ্ছে, একটু কার্ভ করে গেছে, এইটাকে বলে স্থিতিস্থাপক সীমা। এই বি পয়েন্টটা হলো স্থিতিস্থাপক সীমা। এরপরে যদি আরেকটু বল প্রয়োগ করি, অর্থাৎ যত বল প্রয়োগ করো পীড়নও বাড়বে, আরেকটু যদি বল প্রয়োগ করি, যদি এখান থেকে দেখো এখানে যতটা পীড়ন দিচ্ছিলাম সেই অনুপাতে বিকৃতি বাড়ছিল, ও এর মধ্যে পীড়ন এই বিকৃতি, পীড়নে বিকৃতি অনুপাতের, এখানে যখন দিচ্ছি দেখো পীড়ন। এর পরের পয়েন্ট যদি আরেকটু বলটা বাড়াতে থাকি তাহলে সি বিন্দুতে যাবে। এই সি বিন্দুতে গেলে দেখবে যে বস্তুটা কিছুটা বিকৃতি ঘটে গেছে বি থেকে সিতে। বির পথ থেকে যখন সিতে যাব, তখন দেখবো ওই বস্তুটার বিকৃতি ঘটে গেছে, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত ওই বস্তুটা ইলাস্টিক নয়, প্লাস্টিকের মতো আচরণ করবে। যদি বস্তুটাকে আরেকটু বল বৃদ্ধি করতে থাকি তাহলে একটা নির্দিষ্ট বলের পরে দেখা যাবে, যখন সর্বোচ্চ বল দেব তারপরে আর বল দিলে দেখা যাবে বস্তুটা ছিঁড়ে গেছে। অর্থাৎ ডিটাকে বলা হবে ব্রেকিং পয়েন্ট, অর্থাৎ ওই বি ডি বিন্দু, অর্থাৎ ডি যতদূর যায়, এটা তো এই ডিটা দেখালাম ম্যাক্সিমাম, এই অর্থাৎ এরপরে আর পীড়ন দেওয়া যাবে না। এরপরে যদি আরও ফোর্স দিই, এরপরে বল দেওয়া যাবে না, দিলে পীড়ন হবে না, এর থেকে পীড়ন আর হবে না, দিলে বস্তুটা এবার ছিঁড়ে যাবে। তাহলে ও থেকে এ পর্যন্ত যখন আমি যাব তখন দেখতে পাবো যে ওই বস্তুই যে সূত্র, আমাদের স্থিতিস্থাপকতার যে সূত্র, হুকের সূত্র, সেটা মানবে, পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি হবে। বিতে গেলে অ্যাকচুয়ালি এ আর বি পয়েন্টটা প্রায় কাছাকাছি হয়, বিতে যাওয়ার পরে দেখবো আমরা ওই বস্তুটা আবার একবার পূর্ব অবস্থায় ফিরে আসছে, স্থিতিস্থাপকতা ধর্মটা দেখাচ্ছে, কিন্তু পীড়ন বিকৃতি সমানুপাতিক হচ্ছে না। বি থেকে যখন আমরা সি পয়েন্টে যাব তখন দেখবো ওই বস্তুটার কিছুটা বিকৃতি ঘটে গেছে, যে বিকৃতি দিকে দাগ দিলাম, ওই বস্তুটার কিছুটা বিকৃতি ঘটে গেছে। আর যখন আমরা, অর্থাৎ বস্তুটা তখন বি থেকে সি পর্যন্ত প্লাস্টিকের মতো আচরণ করবে। সি বিন্দুর পরে দেখবো বস্তুটার অল্প বল দিলেও, এখান থেকে দেখো অল্প বল দিলে বস্তুটার বিকৃতি অনেকটা হয়ে যাচ্ছে। এরকমভাবে বল বাড়াতে হলে একটা নির্দিষ্ট বল দেওয়ার পর, অর্থাৎ পীড়ন নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যাওয়ার পর বস্তুটা আর সহ্য করে না, বস্তুটা ছিঁড়ে যাবে। এই পয়েন্টটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট, অর্থাৎ এখানে আসলে বস্তুটা ভেঙে যাবে। এই যে ভারটা দেবো সেটা হলো অসহ ভার, ওই ভারও নিতে পারবে না। এই হলো এই গ্রাফের বৈশিষ্ট্য। এই পর্যন্ত ক্লাস।